আপকি আদালতে সুপারস্টার আমির খানের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সবার সঙ্গেই ঝগড়া করে ফেলেন। আজকাল খুব আলোচনা হচ্ছে আপনার ঝগড়া নিয়ে। কিরণ রাওয়ের সঙ্গে আপনি ঝগড়া করে ফেললেন। অনেক দিন ধরে আপনাদের কথা হয়নি। হ্যাঁ। অ্যাকচুয়ালি এটা ঝগড়ার ব্যাপার নয়। আমি মানুষের সঙ্গে ঝগড়া খুবই কম করি। আমার নেচারই নয় কারো সঙ্গে ঝগড়া করার। যখন আমাকে কেউ হার্ট করে না, কেউ যদি আমার মন ভেঙে দেয়, দুঃখ দেয়, তো আমি একদম সাইলেন্ট হয়ে যাই। যেমন কোনো একটা কোনো স্টিলের দেওয়াল আমার চারপাশে এসে যায়, উপর থেকে নেমে আসে। আর তারপর যে ব্যক্তি আমার সঙ্গে খারাপ কিছু একটা করে, আমি তার সঙ্গে কথাই বলি না। তার কথা আমি শুনিও না, না উত্তর দিই। আমি একেবারে আইসোলেট করে দিই নিজেকে। তো আমার এত বেশি কষ্ট হয়, এত বেশি আমি হার্ট হই, আমি তখন অ্যাকসেপ্টই করি না। ও আমার সঙ্গে কথা বলুক, আমি একেবারেই কাট অফ হয়ে যাই। কথায় আছে না, কাট অফ হয়ে যাও? তাকে কোনো সুযোগই দিই না। আর এটা একটা ভুল জিনিস, ভালো ব্যাপার নয়। আমিও মনে করি এটা ভালো জিনিস নয়। দেখুন, মানুষেরই ভুল হয়। আর কেউ যদি আপনাকে দুঃখ দেয়, আপনার তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমার থেকে বড় জিনিস কিছু হয় না। ক্ষমার থেকে বড় জিনিস আর হয় না। কিন্তু তার আগে যদি না আপনার পরের অভিযোগ আসে। খুব অ্যাটাকিং মুড এ থাকেন কিন্তু রাজতজি। আহাহাহা! একদমই ছাড়েন না কিন্তু। টাক, 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 টাক সব দিক থেকে। তো এই কথাটা সত্যি যে এটাকে আমি বলব immature। এটা ছেলেমানুষি। আপনার বন্ধুর সঙ্গে কোনো পয়েন্ট নিয়ে আপনার ঝগড়া হয়ে গেল আর আপনি তার সঙ্গে ৭ বছর কথা বললেন না। এটা আমার জুহি জুহি চাওলার সঙ্গে ৭ বছর কথা হয়নি হ্যাঁ, আপনার। জুহির সঙ্গে আমি ৭ বছর কথা বলিনি। তো এগুলো ছেলেমানুষি। এটা ইগো। এতে ইগো এসে যায়। যে আমিই ঠিক, ও ভুল করেছে। আমি ওকে ক্ষমা করব না। এটা ভুল জিনিস। তো আমি মনে করি এই ভুলটা আমার মধ্যে ছিল। আর তারপর আমি থেরাপিও শুরু করি কয়েক বছর আগে। তো এই সবকিছু আমি নিজের ব্যাপারে বুঝতে পারি যে এমনটা হওয়া উচিত নয়। কঠোর জাজমেন্টাল, আনফরগিভিং যে আপনি কাউকে ক্ষমা করেন না। এই জিনিসগুলো ভুল এবং আস্তে এই ব্যাপারগুলো বুঝতে পেরেছি। আমি একটা ইন্টারভিউতে দেখেছি আপনার ঘুম খুব গভীর। আর আপনি যদি একবার শুয়ে হ্যাঁ, পড়েন তাহলে আপনাকে জাগানো খুব মুশকিলের ব্যাপার। একদম এটা ঠিক। কি সত্যি? এটা একদম সঠিক কথা। আ আমার বন্ধু-বান্ধব, আমার ফ্যামিলির লোকজন আমাকে কুম্ভকর্ণ বলে ডাকে। কারণ একবার আমি ঘুমিয়ে পড়লে আমায় ওঠানোটা খুবই মুশকিল। আর আ এই কথাটাও সত্যি যে আমি কিন্তু অনেক ঘন্টা জেগেও কাজ করতে পারি। কিন্তু একবার যদি আমি ঘুমিয়ে পড়ি, তারপর আমাকে ওঠানো খুবই মুশকিল। যখন আমি বিছানায় শুই, বিছানার মাথায় আমার যে টেবিলটা থাকে, ওখানে একটা ওয়াটার স্প্রে রাখা থাকে। যে ওয়াটার স্প্রেটা আমরা মেকআপের সময় ইউজ করি, ওটা পার্মানেন্টলি আমার সাইডে রাখা থাকে। যখনই আমি সকালে, কারণ আমি নিজে উঠতে পারি না। আমি অ্যালার্ম শুনতে পাই না। আমি ঘুমের ঘোরে মিথ্যে কথা বলি। যখন আমায় উঠতে বলা হয়, "আরে ভাই ওঠো, তোমার কাজ আছে, ৬ টায় শুটিং রয়েছে।" তো আমি নাকি ঘুমের ঘোরে বলি, "ওটা ক্যানসেল হয়ে গেছে, আমাকে শুতে দাও।" এরকম ৩-৪ বার হয়েছে রাজতজি। আমি আম আ রিনাকে বলেছি যে, "আমার শুটিং ক্যানসেল হয়ে গেছে, আমাকে শুতে দাও।" তো আমাকে ও আর ডাকেনি। একবার ইয়েসজির সঙ্গেও এটা হয়েছে। ইয়শ চোপড়া নাম্বার 1 ডিরেক্টর, উনার সঙ্গে আমি ১ম কাজ করছিলাম 'পরম্পরাতে'। তো ইয়শজি বললেন যে, "কাল আমরা শুটিং করছি, একটা ফটো সেশন করব। শুটিং এর ১-২ মাস পরে রয়েছে। তো লুকটার আমরা একটা ফটো সেশন করব যে তোমার লুকটা কেমন আসবে। তো কাল ১১ টার সময় চলে এসো, আমরা ফটো সেশন করব।" তো আমি বললাম যে, "ইয়শজি, কাল আমার শুটিং রয়েছে। তো ১১ টার সময় আমি আসতে পারব না। আমি সকাল ৭ টার সময় আসি?" তো উনি বললেন, "বড্ড সকাল হয়ে যাবে, সকাল ৭ টায় ফটো সেশন। এত তাড়াতাড়ি আমায় তুলে দেবে?" আমি বললাম, "ইয়শজি প্লিজ, আমার কাজ আছে। তো আমি ৭ টা থেকে ৯ টা ২ ঘন্টা আপনার জন্য ফটো সেশন করব। আর ৯ টায় আমার শুটিং আছে। আমি ৯ টায় বেরোলে ১০ টায় পৌঁছে যাব। তো ১ ঘন্টা শুটিং এ লেটে পৌঁছবো।" আর আমার মনসুরে শুটিং ছিল। আমার যে ভাই, আমি তার থেকে পারমিশনও নিয়ে নিয়েছিলাম। "আরে ভাই, আমি ১-১.৫ ঘন্টা লেটে আসব। তো একটু ম্যানেজ করে নিস।" ও বলল, "ঠিক আছে, কোনো ব্যাপার না।" তো পরের দিন আমি ঘুম থেকে উঠি 11:30 টার সময়। আর আমার এত রাগ হয়, আমি এত বকা দিই আমার যে বয়টা ছিল, ওকে বলি, "আরে তুই অদ্ভুত লোক তো! 11:30 বেজে গেছে। আর আমার ৭ টায় পৌঁছানোর ছিল, তাও আবার ইয়াশ চোপড়ার জন্য। আমি ১ম বার উনার সঙ্গে কাজ করছি, উনি কি ভাববেন?" আর পরের যে শুটিং ছিল মনসুরের, ওখানে আমার ১০ টার সময় পৌঁছানো ছিল। আর এখন তোমরা আমাকে 11:30 টার সময় ডাকছো? তো রিনা আমাকে বলল, "শাট আপ!
রিনা আমাকে ছেড়ে দিল। তো আমি চমকে বললাম, "কি হলো?" তো রিনা বলল, "আমরা তোমাকে ৫টার সময় ডেকেছিলাম। যেই সময় তুমি আমাদের ডাকতে বলেছিলে। আর যখন আমরা ৫টার সময় ডাকলাম, তুমি বললে যে ফটো সেশন ক্যানসেল হয়ে গেছে।" আমি বলি, "আমি কখন এই কথাটা বললাম?" আর তখন আমি একেবারেই শকড। আমি ভাবছি আমি তো ঘুমোচ্ছি। আমি কি করে কথাটা বলব? ওরা বলছে, "তুমি তো শুয়েছিলে। তোমাকে উঠালাম তো তুমি তখন বললে যে শুটিং ক্যানসেল হয়ে গেছে। এরকম মিথ্যে কি করে বলব আমি?" ওরা বলছে, "তুমি মিথ্যে বলেছ, তুমি ক্যানসেল বলেছ, তবেই তো আমরা তোমাকে আর ডাকিনি। আর তুমি তো এটাও বলে দিলে শুটিংও ক্যানসেল হয়ে গেছে। সারাদিন ঘুমোতে দাও।" তো ওটা ছিল ১ম বার ছিল আমি রিয়ালাইজ করলাম, আরে আমি ঘুমের মধ্যেও মিথ্যে বলি। মানে যখন আমি জেগে থাকি তখন একটু আধটু মিথ্যে বলেই থাকি। কিন্তু ঘুমের মধ্যে তো আমি ডেফিনিটলি বলি। যখন দাঙ্গলের অফার আপনি পেলেন, হুম। যখন কাহিনী শোনানো হলো তাতে বলা হলো যে ক্যারেক্টার খুব একজন মোটা-সোটা। বুড়ো, মোটা আর তার চুল সাদা হবে। হ্যাঁ, হ্যাঁ। তখন আপনি বললেন যে সালমান আর শাহরুখ আপনার ক্যারিয়ার শেষ করার জন্যে এই কাহিনী পাঠিয়েছে। আপনি ঠিকই বলেছেন। আমি মজা করে বলেছিলাম। তবে ওটা মজাই ছিল। আমি ওদের জিজ্ঞেস করি যে ডিরেক্টর, প্রোডিউসার এসেছিলেন। আপনারা যে এই গল্পটা নিয়ে এসেছেন, তো আমি এই সময় আমার 'ধুম 3' রিলিজ হয়েছে ওই সময়তেই। 'পিকে' ওই সময় বোধহয় রিলিজ হয়েছিল। তো তখন আমি নিতেশজিকে বলি, "নিতেশজি, এই সময় মানুষজন ভুল বুঝবে। উনারা মনে করেন আমার বয়স ৩০-৩৫। উনারা আমার সঠিক বয়স জানেন না। আর আপনি যে ফিল্ম বানাচ্ছেন, আমি যদি সেটা করি তাহলে আমার প্রকৃত বয়স সবার সামনে ধরা পড়বে। ওদের রিয়ালাইজ হয়ে যাবে এটা অ্যাকচুয়ালি ৫৫ বছরের বুড়ো লোক। ৪ মেয়ের বাবা যেমনটা এই ফিল্মের ক্যারেক্টার ছিল।" তো তখন এটার উপরে ভিত্তি করে আমি একটা জোক বলেছিলাম যে, আপনাকে সলমান বা শাহরুখ পাঠায়নি তো? ওকে দাঙ্গল করিয়ে মার্কেট থেকে আউট করে দিন।" তো অ্যাজ আ জোক কিন্তু কখনো কি আপনি এরকম ভেবেছেন যে এমন একটা রোল করব হুম, হুম, হুম। যেখানে লোকটাকে দেখতে অতটা ভালো নয়, বয়স বেশি হয়ে হ্যাঁ। গেছে, হ্যাঁ। মোটা হ্যাঁ, একজন মোটা, মানুষ। মেয়েদের বাবা, এরকম রোল করে যে হিরোর ইমেজটার কোনো ক্ষতি হ্যাঁ, হবে? আমার ভয় ছিল। আর তাই আমি নীতিশজিকেও বলি যে, "একটা কাজ করা যাক। আমার স্টারডাম এমন না হয়ে যায়, লোক দেখে বলে যে এত মোটা হয়ে গেছে, বয়স্ক লাগছে।" আমার স্টারডাম এ হয়তো কিছুটা প্রভাব পড়বে। মানুষ চিন্তা করে, তেমনই হয়তো আমারও ভয় ছিল। তো আমি উনাকে রিকোয়েস্ট করি যে, "এই ফিল্মটা আপনি ৫ বছর পর তৈরি করুন বা ৭ বছর পর তৈরি করুন।" আর উনি রাজিও হয়ে গেলেন। উনি বললেন যে, "আমি অপেক্ষা করব আপনার জন্য। কারণ আমি চাই আপনি এই ফিল্মটা করুন।" কিন্তু ব্যাপারটা হলো রজতজি, যখন কোনো গল্প আমার মনকে ছুঁয়ে যায় না, সেটা আমার রক্তের মধ্যে ঢুকে যায়। আর ওটা এত ভালো একটা গল্প ছিল আর ওটার থিম এত ভালো ছিল। আমরা আমাদের মেয়েদের ব্যাপারে বলছি, আমাদের দেশের যে বাচ্চারা রয়েছে, ওদের সঙ্গে আমাদের ভুল আচরণ করা ঠিক হবে না। তাদের সঙ্গে আ তেমনই ব্যবহার করা উচিত যেমনটা আমাদের ছেলেদের সঙ্গে করি আমরা। তো ওটার একটা মেসেজ এত ভালো ছিল, ওটার গল্পটা আ এত ভালো গল্প ছিল। তো আমার মনে হলো যে, "আরে ইয়ার! আমার ক্যারিয়ার শেষ হবে তো হোক, যা হবে হোক।" ভয় ছিল আমার, এমন নয় যে ভয় ছিল না। কিন্তু ওটা আমার জন্য এত প্রয়োজনীয় হয়ে পড়েছিল এই ফিল্মটা করা। আমি ওই গল্পটার প্রেমে পড়ে গিয়েছিলাম। আমার রক্তে যেমনটা বলে না যে আমার রক্তে ঢুকে গিয়েছিল গল্পটা। তো আমাকে ছবিটা করতেই হতো। তো আমি নীতেশজিকে ২য় বার ডেকে বলি, "দেখুন ৫ বছর ৭ বছর ভুলে যান। আমরা এখনই শুরু করব।" আচ্ছা, আপনি যখন কোনো রোলের প্রেমে পড়ে যান তখন কি করেন? আশুতোষ গোয়ারিকরের সঙ্গে লাগান করেছিলেন আপনি। হ্যাঁ। উনি আপনাকে বলতেন যে রোজ সকালে শেভ করে এসো। হ্যাঁ। আর আপনি বলতেন যে না, করব না। আরে আমার সঙ্গে খুব তর্ক হয়েছিল এটা নিয়ে। আপনারা নিজেরাই বলুন, ফিল্ম তৈরি হচ্ছে যেখানে আমরা গল্পেতে বলছি ওখানে জল নেই। আর এই ছেলেটা রোজ সকালে শেভ করে আসছে। তো, তো আমি আশুকে বলি, "আরে আশু, পাবলিক বলছে।" আচ্ছা ছাড়ুন, পাবলিকের কথা বাদই দিলাম। আমাদের যে গ্রামের লোক যারা রোজ সকালে দেখছেন, ওরা বলবে, "আরে ভাই ভুবন, তুমি জল কোত্থেকে পাচ্ছ যে তুমি রোজ শেভ করে আসছো? আমাদেরকেও বলে দাও যে কোন কুয়োতে জল আছে।" তো আমি বলি, "এটা ইললজিক্যাল জিনিস।" আর আশু বলে, "দেখো, আমি লজিকে যাচ্ছি না। আমার তোমাকে এই লুকেই ভালো লাগে। তো ওসব আমি ভাবছি না। তুমি প্লিজ এটাই করো।" তো ডিরেক্টর যেটা বলছে আমি সেটাই করি। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন তো? যে আজ আমরা এই কথাটা বলছি, কিন্তু ফিল্ম দেখার পর কেউ কিন্তু এই কথাটা বলেনি। যে আপনি রোজ শেভ কিভাবে করছেন? ওখানে তো জল ছিল না। এটা হ্যাঁ। কারোর মাথাতেই আসেনি। তো অ্যাকচুয়ালি আশু ওয়াজ কারেক্ট। আমি ভুল ছিলাম। হি সেড, "তুমি লজিক্যালি দেখছো, তুমি লজিক্যালি দেখো না। আমি চাই ভুবন এরকমই দেখতে লাগুক।"
তো ওখানেও আমি কিছুটা চিটিং করেছি। তো আমি কি করতাম? আমি সকাল, সকাল শেভ করতাম না। কারণ আবার আমায় একদম বাচ্চা, বাচ্চা লাগবে। তো আমি যেটা করতাম আমি রাতের দিকে শেভ করতাম। যাতে পরের দিন সকাল ১২ ঘন্টা হয়ে যায়। তো একটু আধটু ওতে একদম ওই যে ক্লিন না হয়। তো আমি করতাম আরকি। তো আপনার ভালো দেখতে লাগার একদম শখ নেই? না, আমার চরিত্রটা সাজার শখ রয়েছে। সেই চরিত্র যেটা গল্পের রিকোয়ারমেন্ট রয়েছে। যেটা অ্যাজ আ ক্রিয়েটিভ পারসন আমার যে এক্সাইটমেন্ট হয়, আপনি যখন পরের বার দেখবেন, দেখে যেন মনে হয় এ তো আলাদা লোক। আগের ফিল্মে তো এরকম ছিল আর এখন এরকম লাগছে। নিকুম স্যার এরকম ছিল, এরকম সংবেদনশীল ছিল। উনি 'থ্রি ইডিয়টস' এ একেবারে আলাদা, 'পিকে' তে একেবারে আলাদা। আপনার মনে হবে এটা কি হচ্ছে? এ কি ধরনের জাদু? লোকে কি মানে আমি এটাই চাই। তো আমার সবসময় চেষ্টা থাকে আমি ওই চরিত্রে একেবারে যেন মিশে যাই, ঢুকে যাই। তাহলে মানুষ যখন আমাকে দেখবে আমির খানকে যেন না দেখে। উনাদের যেন মনে হয় এটা মহাবীর ফোগাট ব্যাস। আপনি কেমন, কেমন রূপ বদলেছেন তার কিছু ছবি আমার কাছে আছে। আপনি ও! যেহেতু কথাটা বললেন, তাই হ্যাঁ, জনতাকে হ্যাঁ, একবার দেখান, দেখিয়ে দিই। দেখান। এক, এক করে আমিও দেখব। দেখাবো যে কোন, কোন ক্যারেক্টারে আপনাকে হ্যাঁ, কেমন দেখতে ছিল। এটা রঙ্গিলা। হ্যাঁ, এটা মঙ্গল পান্ডে। এটা দিল চাহতা হ্যায়, গজনী, থ্রি ইডিয়টস, ধুম 3, পিকে, দঙ্গল, লাল সিং চাড্ডা, আর এটা সিতারে জমি পর। এই দেখুন লাগান। তালাশ, ফানা। হ্যাঁ, এটা ওই যে দেলি বেলিতে শেষে যে গানটা হয় না? যখন এটা সেটা। একসঙ্গে ছবিগুলো দেখি তখন বোঝা যায় যে কত আলাদা, আলাদা ক্যারেক্টারে আপনি অভিনয় হ্যাঁ। করেছেন আর কেমন রূপ আর আপনি বদলেছেন। আরেকটা জিনিস নিশ্চয়ই নোটিস করেছেন যে বেশি গেটআপ নেই এতে। যেমন আমি উইগ পড়েছি বা বড় কিছু ফেসের উপর কিছু করেছি। আমি চাই যে আমি ওটাই থাকি কিন্তু ওতে কিছু বদল আসুক। দেখুন আর ওই যে সাধারণভাবে তো বদলটা ভিতর থেকে আসা দরকার। আপনি ভিতর থেকে বদলালে তখন আপনি বাইরে থেকে বদলে যাবেন। হুম। সাধারণত যারা স্টার হন তাদের মনে হয় হ্যাঁ। আমার লুক এদিক ওদিক যেন যেন না না হয়। হয়। তো এখানে যারা স্টার রয়েছে সাধারণভাবে চান যে আর এটা ভালো কথা। কারণ অডিয়েন্সও চান যে আমাদের স্টার যে রয়েছে তাকে যেন সুন্দর দেখায়, হ্যান্ডসাম লাগে। আমাদের হিরোইনরা সুন্দর লাগে। আমাদের ভালো লাগে, আমারও ভালো লাগে। আমিরজিকে দেখতাম, বিনোদ খান্নাকে দেখতাম। আমার ভালো লাগতো। আরে কি লাগছে বিনোদজিকে কি লাগছে? অসাধারণ! কি হাঁটা, দত্ত সাব এই সব হিরো ছিলেন। তো কিন্তু আমার যে ক্রিয়েটিভিটির যে ব্যাপারটা তাতে এই সব জিনিস আমি ভুলে যাই। আমিও চাই ভালো লাগুক রজতজি। কিন্তু ব্যাপার কি জানেন তো? ওই রোলে আমায় যেন ওই ক্যারেক্টারের মতো লাগে। তো আর তাছাড়াও আমার অত মনোযোগ থাকে না। আ আমার চুলে-টুলে, জামা-কাপড়ে তো প্রায়ই আমি খুবই মানে ক্যাজুয়ালি ড্রেস পরে থাকি। আ আমি জানি যারা বড়, বড় সুপারস্টার রয়েছেন তারা একবার যে পোশাক পরেন, ২য় বার সেটা পরেন না। এটা জানেন আপনি? একবার পরে নিলে ২য় বার আর পরেন না। আমি খুবই মিডল ক্লাস টাইপের একটা ছেলে। আমার মনে হয় একবার পড়েও কি ওটা ফেলে দেব নাকি? কি করব? এটা এ এত ভালো একটা শার্ট এটা আমি কি করব? এটা ফেলে দেব? এটা ২য় বার পড়তে পারব না? তো আমার তো এটা খুবই অড লাগে। তো আমি আমার মতোই এটা ফলো করি। আমার যে টি-শার্ট ভালো লাগে আপনি শুনে তাজ্জব হবেন। আমার কাছে এমন কিছু পোশাক আছে যা ২০-২৫ বছরেরও পুরনো। আর আমার ওগুলোর সঙ্গে মানে এমন সম্পর্ক জুড়ে রয়েছে যে আমি এখনো ওগুলো পড়ি। একটু আধটু হয়তো ছিঁড়েও গেছে আপনারা দেখেও থাকবেন ফটোতে। আমার অনেক টি-শার্ট আছে এদিকে ছিঁড়ে গেছে। আমি ওগুলো কোনরকমভাবে রিপেয়ার করি। রিপু-টিপু করা হয় না? বাট আমি ওগুলোকে ফেলে দিই না। আমার সঙ্গেই রেখে দিই ওই জামাকাপড়গুলো। আর এটাও কি সত্যি একদিন আপনি বলে দিয়েছিলেন যে আমি আর ফিল্ম করব না? হ্যাঁ, এমন একটা সময় এসেছিল। আমার কি হয়েছিল ১৮ বছর বয়স থেকে আমি ফিল্মে রয়েছি। অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমি কাজ শুরু করেছিলাম। তার ৪ বছর পর আমি অ্যাক্টর হই। তো যেটা হলো তা হলো ১৮ বছর বয়স থেকে আমার যে জার্নি শুরু হলো, আমার যে সফরটা শুরু হলো, আমি সেই সফরে এতটাই হারিয়ে গিয়েছিলাম এই পাগলামিতে, এই ম্যাজিকে, এই আবেগে, এই নেশায়, ক্রিয়েটিভিটির নেশায় যে এত বছর পার হয়ে গেল আমি ৫৬ তে পা দিলাম। আর কোভিডের কারণে আমি বাড়িতে বসেছিলাম একা। আর আমি ভাবছিলাম যে আমার জীবন কিভাবে কেটে গেল। আর এটা কোভিডের জন্যই হয়েছিল। যদি কোভিড না হতো তো আমি ওই গতিতেই এগিয়ে চলতাম কিন্তু।
কোভিডের কারণেই আমাকে জোর করে বাড়িতে বসে থাকতে হয়েছিল। আর যখন আমি ভাবছিলাম তো আমার মনে হলো যে, "আরে আমির তুই এটা কি করেছিস এতদিনে? তোর ফ্যামিলি রয়েছে, সন্তান রয়েছে, মা রয়েছে, ভাই-বোন রয়েছে। এ এদেরকে তুই এত বছরে মানে তুই একটুও সময় দিসনি এদেরকে? যখন ওদের সময় দিতিস, ওদের সঙ্গে যখন থাকতিস, তোর মনোযোগও অন্য জায়গায় থাকতো।" তো আ এটা যখন আমি ভাবতে শুরু করলাম আর রিয়ালাইজ করা শুরু করলাম, তো ১ দিন, ২ দিন, ৩ দিন আমার খুব ডিপ্রেশন হলো রাজাজি। আর আমার খুবই খারাপ লাগতে শুরু করলো। আমার খুব গিল্টি ফিল হলো যে আমি আমার সন্তানদের সঙ্গে ঠিক করিনি। নিজের ফ্যামিলির সঙ্গে ঠিক করিনি। এই 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 নেশাতে আমার থাকা উচিত ছিল না। তো আমার নিজের উপর খুব রাগ হয়েছিল। খুব রাগ হয়েছিল আমার। কারণ ওই সময়টা আমি তো আর ফিরে পাবো না। ততদিনে আমার সন্তানরা বড় হয়ে গেছে। আয়রা আর জুনেদ। আয়রা হয়তো ২৩ বছরের ছিল, জুনেদ ২৮ বছরের ছিল। আর এই ঘটনাটা ৪ বছর হয়ে গেছে। তো আমার এত খারাপ লেগেছিল যে যখন আমি কাজের মধ্যে কাজের নেশায়, ক্রিয়েটিভিটির নেশায় মগ্ন ছিলাম, তো ওই সময় আমিও জানতাম না যে আয়রা যখন ৪ বছরের ছিল বা ৫-৬ বছরের ছিল, তো ওর মনের মধ্যে ঠিক কি চলছিল? ওর ঠিক কোন জিনিসটা ভালো লাগতো? ওর কি স্বপ্ন ছিল? ও কোন জিনিসে ভয় পেত? What was her insecurity? What were her dreams? আমি জানতামই না। কারণ আমি খেয়ালই রাখিনি। আমার যারা ডিরেক্টর ছিলেন, উনাদের সঙ্গে আ আমি সময় কাটাতাম। ওদের আশুতোষের কি ড্রিম সেটা আমি জানি। আশুতোষের কি ইনসিকিউরিটি রয়েছে সেটা আমি জানি। কিন্তু আমার সন্তানদেরটা আমি জানি না। তো আমার খুবই খারাপ লেগেছিল। আমার খুব রাগ হয়েছিল। নিজের উপরে আমার খুব রাগ হয়েছিল যে এটা আমি কি করলাম? কি করে হয়ে গেল এগুলো? তো আমি তখনই সিদ্ধান্ত নিই, তো এরপর আমি আর কোন ফিল্ম করব না। আমি এখন আমার পুরো সময়টা নিজের সন্তানদের সঙ্গে কাটাবো। ফ্যামিলির সঙ্গে কাটাবো। হয়ে গেছে আমার আর এটা লাল সিং এর মাঝে ছিল। কারণ কোভিড এসে গেল। আমাদের লাল সিং অর্ধেক তৈরি হয়েছিল। এক্সাক্টলি 50% এ ছিলাম আমরা। অর্ধেক ফিল্ম বাকি ছিল। তো আমার নিজের উপর ভীষণভাবে রাগ হয়েছিল। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি এখন লাল সিং আমার শেষ ফিল্ম। এরপর আমি আর ফিল্ম করব না। তারপর এই কথাটা আমি আমার পরিবারকে বলি। আর আমি ওদের কাছে ক্ষমা চাই যে আমি ছিলাম না। তো ওরাও আমাকে স্বস্তি দেন। উনারা বলেন, "তুমি নিজের উপর বড্ড বেশি হার্ড হচ্ছ। তুমি অনেক মানে খুবই ভালো একজন বাবা। আর অন্য বাবা-মায়ের থেকে তুমি ঠিকঠাকভাবেই সামলেছ।" হুম। কিন্তু আমার মনে হয়েছিল আমি কম করেছি। তো ফ্যামিলিতে আমি সবাইকে বলে দিয়েছিলাম যে এটাই আমার শেষ ফিল্ম। তো আমি ছেড়ে দিয়েছিলাম। সত্যিই আমি ছেড়ে দিয়েছিলাম। আর মজার ব্যাপারটা হলো যে এর আগে আমি এই যে আমার ফিল্ম আসছে 'সিতারে জমি পর' এটার গল্প শুনে প্রসন্না যে ফিল্মটার ডিরেক্টর ওকে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। প্রসন্নাকে আমি হ্যাঁ বলে দিয়েছিলাম। কারণ আমরা ফিল্ম অনেক আগে থেকে ঠিক করি। ওটার প্রেপ হয়। আর আমরা জানতামও না যে কোভিড আসার ছিল। কোভিডে আমাদের কতটা সময় চলে গেল। কিন্তু ওই ফিল্মটা ততদিন লক হয়ে গিয়েছিল। প্রসন্নাকে হ্যাঁ বলেছিলাম। ডান করে দিয়েছিলাম। এই ফিল্মটা আমি করব। তো প্রায় ৬-৮ মাসের পর আমি ভাবলাম, আরে প্রসন্নাকে আমার না বলে দেওয়া উচিত। তো ওকে আমি চেন্নাই থেকে ডেকে পাঠাই। আর প্রসন্নাকে বসিয়ে আমার এই আমি ভেবেছিলাম যে আমি আজ ওকে বলেই দেব যে আমি ফিল্ম ছেড়ে দিয়েছি। তো আপনি এই ফিল্মে অন্য কাউকে নিয়ে নিন। আমি না প্রোডিউস করব, না অ্যাক্ট করব। ঐদিন সকালে আমার ছেলেমেয়েরা আমাকে নিয়ে বসে, জুনেদ আর আয়রা। আর ওরা বলে, "আমরা বুঝতে পারছি তুমি খুবই ডিস্টার্বড আছো যে তুমি আমাদের সময় দিতে পারো না। আ আর আমাদের ভালো লাগছে যে আমাদের জন্য তোমার মনে এই ভাবনা এসেছে।" তো সেদিন সকালে ওরা হোয়াইট বোর্ড নিয়ে
তাতে লেখে যে নাম্বার 1 থেকে শুরু করে ১২টা জিনিস লিখে দেয় তারা। আর আমাকে জিজ্ঞেস করে, "এই ১২টার মধ্যে তুমি কোনটা করতে চাইবে?" তো আমি বলি, "এই নাম্বার 1, নাম্বার 7 আর নাম্বার 9 এই ৩ টে জিনিস আমার দায়িত্ব হবে।" তখন ওরা বলে, "এতে তোমার কতটা সময় কাটবে?" আমি বলি, "১৫% খুব বেশি সময় লাগবে না এইসব জিনিসে।" তো ওরা বলে, বাকি 85% তুমি কি করবে? বাকি সময়টা তুমি কিভাবে কাটাবে?" আমি বলি, "তোমাদের দুজনের সঙ্গে কাটাবো।" তো ওরা হাত জোড় করে। ওরা বলে, "না, না, এতটা সময় এখন ৬-৮ মাস হয়ে গেছে। এতটা সময় তোমার সঙ্গে কাটালাম। এতটা সময় সারা জীবনে তোমার সঙ্গে কাটাইনি। আর তোমার হয়তো মনে হচ্ছে তুমি ২৪ ঘন্টা আমাদের সঙ্গে থাকতে চাও। কিন্তু আমরা চাই না যে ২৪ ঘন্টা তোমার সঙ্গে কাটাই। আমাদেরও একটা জীবন আছে।" আর জুনেদ তো আমাকে বলে, "বাবা, তুমি এতটাই এক্সট্রিমিস্ট যে তুমি যখন ফিল্ম করো তখন পাগলের মতো ফিল্ম করেই চলো। আর অন্য কিছু ভাবোই না। আর এখন মনে হচ্ছে তুমি ফিল্ম করবে না তো এখন এইদিকে যাচ্ছ মানে পেন্ডুলাম হয় না? ঘড়ির পেন্ডুলাম। এবার তুমি এইদিকে পৌঁছে গেছো। আমি আর ফিল্ম করব না, আমায় ফিল্ম ছেড়ে দিতে হবে। এটা আবার কি? এটা তো তোমার ছেলেমানুষি। এতটা এক্সট্রিমিস্ট কিভাবে হতে পারো?" একটা মাঝামাঝি জায়গা হয় না? যাকে আমরা বলি মডারেশন। যে আপনি সব কাজ করুন কিন্তু এ এক্সট্রিম করবেন না। তো ও আমায় অনেক বোঝায় যে, "তুমি এটা ভুল করছো।" আর কিরণ আমাকে বলে, কিরণ তো কেঁদেই ফেলে। যখন আমি বলি যে আমি ফিল্ম ছেড়ে দিচ্ছি, তখন কিরণ কাঁদতে শুরু করে। আমি বলি, "তুমি কাঁদছো কেন? এখন তো আমরা আরো বেশি করে সময় কাটাবো।" তো কিরণ বলে, "না, তুমি বুঝতে পারছো না। তুমি ইউ আর আ চাইল্ড অফ সিনেমা। তুমি যদি ফিল্ম ছেড়ে দাও, তাহলে তুমি আমাকেও ছেড়ে দিচ্ছ। তুমি সবকিছু ছেড়ে দিচ্ছ। তো তোমার এটা করা একেবারেই ঠিক হবে না।" তো ওরা ৩ জন মিলে আমাকে বোঝায়। যা যাদের আমি সবথেকে কম সময় দিয়েছিলাম ফিল্মের জন্য, ওরাই আমাকে বলছে, "না তুমি ছাড়বে না, তুমি করো। আর তুমি ব্যালেন্স করে চলো।" কিন্তু যে লোকেরা, যে কোটি, কোটি লোকেরা আপনাকে ভালোবাসা দিয়েছে, এত হ্যাঁ, বড় স্টার হ্যাঁ, হ্যাঁ। বানিয়েছে, তাদের তো প্রমিস করে দিন আপনি কখনো ছাড়বেন না। হ্যাঁ। আজ আমি আপনার শোতে বসে বলতে পারি যে আমি কখনো আমার ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছাড়ব না। আর আমি হুম, আমি আজ যেখানে পৌঁছেছি, যা কিছু করতে পেরেছি, সেটা আমার দর্শকদের ভালোবাসার কারণেই আজ আমি এখানে বসে রয়েছি। আর যে ভালোবাসা আর সম্মান আমি পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। খুব কম মানুষ রয়েছেন যারা তারা নিজের মনের মতো কাজ করতে পারেন। আর তারা সফলতাও পেয়েছেন, সম্মানও পেয়েছেন, ভালোবাসাও পেয়েছেন। তো আমি হাত জোড় করে উপরওয়ালাকে ধন্যবাদ জানাতে চাই যে আমি এই সবকিছু পেয়েছি। এই দেশ, এই মাটি, এই দেশের মানুষ আমাকে এই সবকিছু দিয়েছে। আর তার জন্য আমি চিরকৃতজ্ঞ।